সোনাপুরে জুবিন গার্গের সমাধিক্ষেত্রে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আজ হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আজ কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে এই প্রসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী জানান, জনতার অনুরোধের পরিপ্রেক্ষিতে জুবিন ক্ষেত্র বন্ধের সময়সীমা রাত ১:০০টার পরিবর্তে ১:০০টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কামরূপ মহানগর জেলার আয়ুক্ত সুমিত সাট্টাওয়ানে স্থানীয় মানুষকে প্রশাসনের জারি করা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের সিদ্ধান্ত অনুযায়ী জুবিন ক্ষেত্রে প্রবেশের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আজ মুখ্যমন্ত্রী শর্মা কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিন্নাকান্দি মণ্ডল বিজেপি কার্যালয় এবং লক্ষ্মীপুর মণ্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন করেন। এরপর তিনি লাবক খেলার মাঠে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের ৯,০০০-এরও বেশি মহিলার হাতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার নারীর উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। বর্তমানে রাজ্যের প্রায় ৪ লক্ষ আত্মসহায়ক গোষ্ঠীর সঙ্গে ৪.০ লক্ষেরও বেশি মহিলা যুক্ত আছেন। সরকার অরুণোদয় মহিলা উদ্যমিতা প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে পদক্ষেপ নিয়েছে। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে লাভ জিহাদ প্রতিরোধে খুব শিগগিরই নতুন আইন প্রণয়ন করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। তিনি আরও বলেন, এই ধরনের ঘটনায় যুক্ত ব্যক্তিদের অভিভাবকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে কোকরাঝাড় জেলার শিঙিমারি রেলপথে ২-৩ অক্টোবর সংঘটিত আইডি বিস্ফোরণ ঘটনায় জড়িত সন্দেহভাজন মাওবাদী অসীম হেমব্রম ওরফে রোহিত মুর্মু পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। ছালাকাটি থানা এলাকার নন্দনগিরি পাহাড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে কোকরাঝাড় জেলার পুলিশ সুপার পুষ্পরাজ সিং সাংবাদিকদের জানিয়েছেন। সূত্রে জানা গেছে, অভিযুক্ত মাওবাদী পাহাড়ে লুকিয়ে আছে এমন খবর পাওয়ার পর পুলিশ অভিযান শুরু করে এবং গুলিবিনিময়ের সময় রোহিত মুর্মু নিহত হয়। নিহত রোহিত মুর্মুর বিরুদ্ধে ঝাড়খণ্ডে ১-২টি এবং আসামে ২টি মামলা দায়ের রয়েছে। সম্প্রতি সে জেলার কয়েকটি আদিবাসী অধ্যুষিত এলাকায় ন্যাশনাল চাওতাল লিবারেশন আর্মির সদস্য সংগ্রহের কাজ করছিল বলে জানা গেছে। অভিযানস্থল থেকে পুলিশ একটি পিস্তল, একটি গ্রেনেড, একটি ভোটার কার্ড এবং ঝাড়খণ্ডের একটি আধার কার্ড উদ্ধার করেছে। তার সহযোগীদের সন্ধানে পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবিদেশের জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এটি হবে অনুষ্ঠানের ১২৭তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সব নেটওয়ার্কে, এর নিউজ ওয়েবসাইটে এবং নিউজ অন এয়ার মোবাইল অ্যাপের মাধ্যমে শোনা যাবে। এছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আকাশবাণী এবং দূরদর্শনের ইউটিউব চ্যানেলগুলোতেও এটি সম্প্রচারিত হবে। অনুষ্ঠান শেষে এর অসমীয়া অনুবাদও আকাশবাণীতে প্রচার করা হবে। অন্যদিকে বিশ্বনাথ জেলার গহপুরে নির্মীয়মান শহীদ কনকলতা বিশ্ববিদ্যালয়ের নির্মাণস্থল আজ পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী নোজ পেগু। আগামী ৮ নভেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গহপুরের ঐতিহ্যমণ্ডিত ভোলাগুড়ি চাবাগানে বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ৭৪০ বিঘা জমিতে গড়ে ওঠা এই রাজ্য বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী বিষয় ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ৩ প্রিন্টিংয়ের মতো আধুনিক বিষয় অন্তর্ভুক্ত করা হবে। আজকের পরিদর্শনে শিক্ষামন্ত্রী নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং ৮ নভেম্বরের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। ফের বরাকন্দিতে ড্রেজিংয়ের কাজ শুরু করল ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়া। ভাঙ্গা থেকে বদরপুর পর্যন্ত প্রায় ১০.৫ কিলোমিটার নদী খননের কাজের সূচনা করল কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার কেমিডব্লু গ্রুপ। বদরপুর ঘাটস্থিত জাহাজঘাটে এক অনুষ্ঠানের মাধ্যমে কাজের সূচনা করা হয়েছে। ভাঙ্গা থেকে বদরপুর ঘাট পর্যন্ত জাহাজ সহজে চলাচলের জন্য একটি চ্যানেল তৈরি করা হবে। চ্যানেলের চড়া হবে ৩.২ মিটার আর গভীরতা ২ মিটার। এতে ২টি ড্রেজিং মেশিন দিনরাত কাজ করে যাবে। এই প্রকল্প রূপায়ণে কেন্দ্রের ৪ কোটি টাকা অর্থ বরাদ্দ হয়েছে। ৩ বছরের মধ্যে ভাঙ্গা থেকে পর্যন্ত বদরপুর ঘাট ড্রেজিংয়ের কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রজেক্ট ম্যানেজার। ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় জলপথকে বাণিজ্যিক কাজে ব্যবহারের লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ভাষাসাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসসহ নানা বিষয়ে আলোচনার মধ্য দিয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে রাজ্য সরকারের ঘোষিত গ্রন্থবর্ষের অংশ হিসেবে পশ্চিম আসামের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বঙাইগাঁওয়ে আয়োজিত ২০২৫-২৬ সালের প্রথম অসম গ্রন্থমেলা। অসম প্রকাশন পরিষদ ও সদৌ অসম পুস্তক প্রকাশক ও বিক্রেতা সংঘের যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী গান্ধী ময়দানে আয়োজিত এই ৮ দিনব্যাপী গ্রন্থমেলার আজ ছিল চতুর্থ দিন।
বিকেলে জুবিন গার্গ স্মৃতি অস্থায়ী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় কি অসমীয় ভাষা ও সংস্কৃতির বিকাশে কথ্য ভাষা ও লোকসংস্কৃতির প্রভাব কি শীর্ষক আলোচনা সভা। সভাটি পরিচালনা করেন বিশিষ্ট সাহিত্যিক করুণাকান্ত রায়। তিনি বক্তব্যে বলেন, কথ্য ভাষা ও লোকসংস্কৃতি ছাড়া কোনো ভাষা বা সংস্কৃতির বিকাশ কল্পনাই করা যায় না। পৃথিবীর প্রতিটি শিক্ষিত ভাষা ও বিকশিত সংস্কৃতির মূলভিত্তি কথ্য ভাষা ও লোকসংস্কৃতি, অসমীয় ভাষা সংস্কৃতিও এর ব্যতিক্রম নয়। আলোচক অতিথি হিসেবে অংশ নেন বঙাইগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহযোগী অধ্যাপক ড উপাঞ্জলি দেউই। তিনি বলেন, অসম একটি বহুজাতি ও জনজাতির সমন্বয়ে গঠিত রাজ্য। প্রতিটি জাতি জনজাতির রয়েছে নিজস্ব কথ্য ভাষা ও স্বতন্ত্র সংস্কৃতি। এই কথ্য ভাষাগুলির প্রভাবে অসমীয় ভাষা সমৃদ্ধ ও বিকশিত হয়েছে, যার ফলে এর প্রকাশক্ষমতা অতুলনীয়। একইভাবে লোকসংস্কৃতি অসমীয় সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাহিত্যর্থী লক্ষ্মীনাথ বেজবরুয়ার সৃষ্টিসম্ভার এই সত্যের প্রমাণ বহন করে। তার বই আই সাধু এই ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন। ডাক বচন ও পটন্ত প্রভৃতি রচনা লোকজীবনের প্রতিফলন ঘটিয়ে অসমীয় সাহিত্যকে সমৃদ্ধ করেছে। একইভাবে কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা, উপকো জ্যোতিপ্রসাদ আগালা এবং সুধাকণ্ঠ ড ভূপেন হাজিকা সৃষ্টি ও লোকসমাজের ভাষা ও সংস্কৃতির দ্বারা প্রভাবিত ও সমৃদ্ধ হয়েছে। আরেক আলোচক মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়, ধুবুই চৌহদের সহকারী অধ্যাপক ড হিয়েন দাস বলেন, কথ্য ভাষাই ভাষার প্রাণ। অসমীয় শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়েছে কথ্য ভাষার অবদানে। কথ্য ভাষা থেকে অর্থবহ শব্দ যত বেশি অভিধানে অন্তর্ভুক্ত করা যায়, ততই মূল ভাষা শক্তিশালী হয়। সংস্কৃতির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বিভিন্ন সমাজগোষ্ঠীর রঙিন সংস্কৃতি একত্রে মিশে যে সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে উঠেছে, সেটি আজকের অসমীয় বক্তব্যে বলেন, অসমীয় সাহিত্য ভাণ্ডার অধ্যয়ন করলে বোঝা যায় কথ্য ভাষার অবদান কতটা গভীর। কালজয়ী সাহিত্য সৃষ্টিতে লোকভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লোকপ্রবাদ, লোককাহিনী ও ফকা ইত্যাদি ভাষা ও সংস্কৃতির ভিত্তিকে করেছে, এটি এক বিশ্বজনীন সত্য। এই আলোচনা সভার আয়োজন করেন কবি ও লেখক নবজ্যোতি পাঠক। এরপর প্রবোধ দাসের পরিচালনায় শুরু হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। আজকের সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা হয় নলবাই মহাবিদ্যালয়ের ছাত্র নিশান্ত ভাস্করের পরিবেশনায়। সুধাকণ্ঠ ড ভূপেন হাজিকা স্নেহে আমাশত শান এবং অমিতকণ্ঠ জুবিন গার্গের আনে জোয়া বাটে নোজা ছলিজনি গান দুটি দিয়ে। আজকের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয় বিজা ছোয়ালি উচ্চত মাধ্যমিক বিদ্যালয়, মেরিস কনভেন্ট পাবলিক স্কুল এবং বিজা মহাবিদ্যালয়। কেন্দ্রীয় সরকারের জনজাতি পরিক্রমা মন্ত্রণালয়ের উদ্যোগে গত ১-৭ অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত গি আদি কর্মযোগী অভিযান কি এর জাতীয় সম্মেলনে কামরূপ জেলার বাকো উন্নয়ন ব্লকের এক প্রতিনিধি দল অংশগ্রহণ করে। ওই উন্নয়ন ব্লকের অন্তর্গত কলিয়াবরী গ্রামের আদি সাথী জিতুল রাভাকে তার অসাধারণ নিষ্ঠা ও সেবার জন্য রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু সম্মানিত করেন। আজ ওই প্রতিনিধি দলটি কামরূপ জেলার আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় পর্যায়ে পাওয়া এই স্বীকৃতির বিষয়ে তাকে অবহিত করে। আয়ুক্ত দলটিকে অভিনন্দন জানান এবং এই অভিযানের অন্তর্ভুক্ত জেলার ১-২-৮টি গ্রামে কাজ অব্যাহত রাখার আহ্বান জানান। গুজরাটের গান্ধীনগরে সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৩৭ নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে কর্মরত বজালি জেলার গেরুয়াপাড়ার বাসিন্দা জওয়ান রাতুল বাইনের মৃতদেহ আজ গভীর রাতে তার বাড়িতে আনা হবে। বজালির সংবাদদাতার তথ্য অনুযায়ী ৩ বছর বয়সী এই জওয়ান গতকাল কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় সমগ্র অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। সিডনিতে অনুষ্ঠিত ৩ ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ ভারত স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১ উইকেটে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া ৪-৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২-৩-৬ রান সংগ্রহ করে। দলের হয়ে ম্যাট বেঞ্চো সর্বাধিক ৫-৬ রান করেন। ভারতের হয়ে হর্ষিত রানা ৪টি এবং ওয়াশিংটন সুন্দর ২টি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন। প্রত্যুত্তরে ভারত ৩-৮ ওভার ৩ বলে ১ উইকেটের বিনিময়ে ২-৩-৭ রান করে সহজেই জয়লাভ করে। দলের হয়ে রোহিত শর্মা ১-২-৫ বল খেলে সর্বাধিক ১-২-১ রান এবং বিরাট কোহলি ৮-১ বল খেলে ৭-৪ রান করে অপরাজিত থাকেন। রোহিত শর্মাকে ম্যাচের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়। তবে এই জয়ের পরও অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।